মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায়। জুলাই ঘোষণাপত্রের দাবিতে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ। দৃশ্যমান উদ্যোগ নেই সরকারের, অভিযোগ বৈষম্য বিরোধীদের। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। গণপরিষদ করে সংবিধান সংশোধন নাকি নির্বাচন, এ নিয়ে কাটছে না মতভেদ। কোন ইস্যুতে জাতীয় নির্বাচনে দেরি চায় না বিএনপি। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমাতে চাপ দেয় বিগত সরকার, অভিযোগ যাত্রী কল্যাণের। ঘন কুয়াশায় সড়কে স্পিড লাইট দেওয়ার তাগিদ। এবং মুরগি ডিমের বাজার অস্থিতিশীল করে বছরে 6,000 কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ কর্পোরেটদের বিরুদ্ধে। সরবরাহ স্বাভাবিকেও চালের দাম চড়া। স্বাগত। এখন দুপুরে পুরো আয়োজনে আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি এবং আমি নাইম আবির। জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে অন্তর্বর্তী সরকার গড়িমসি করছে বলে অভিযোগ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির। ঘোষণাপত্রের পক্ষে সমর্থন আদায়ে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে তারা। তারা বলছেন, ঘোষণাপত্র নিয়ে কোনো টালবাহানা হলে কঠোর কর্মসূচি আসবে। বেলায়েত হোসেন জানাচ্ছেন বিস্তারিত। বিপ্লবীরা চান বিপ্লবের স্বীকৃতি, সেই সাথে চান ৭২-এর সংবিধানের বিলুপ্তি। তাই তো ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ এবং নতুন রাজনৈতিক বন্দোবস্তের দাবি নিয়ে 5ই আগস্টের পরও নানা কর্মসূচি নিয়ে মাঠে আছেন তারা। গত 31 ডিসেম্বর জুলাই বিপ্লবের ঘোষণাপত্র পাঠ করতে গিয়েও শেষ পর্যন্ত তা হয়ে ওঠেনি। সরকারের পক্ষ থেকে ঘোষণাপত্র প্রকাশের আশ্বাসে আশ্বস্ত হয়ে মার্চ ফর ইউনিটি থেকে 15 দিনের আলটিমেটাম দেন বিপ্লবীরা। তবে এবার সরকারের বিরুদ্ধেই তাদের অভিযোগ, জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে গড়িমসি করছে অন্তর্বর্তী সরকার। তাই ঘোষণা আসলো নতুন কর্মসূচির। জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থন আদায়ে আগামী 6 জানুয়ারি থেকে 11 জানুয়ারি পর্যন্ত গণসংযোগ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। শনিবার রাজধানীর বাংলা মোটরের কেন্দ্রীয় কার্যালয়ে এই কর্মসূচি ঘোষণা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, সরকার এখনো ঘোষণাপত্রের বিষয়ে দৃশ্যমান কোনো উদ্যোগ নেয়নি। বৈষম্য ছাত্র আন্দোলন গত 31 জানুয়ারি এই ঘোষণাপত্র প্রকাশে প্রস্তুত ছিল, কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। কিন্তু আমরা বিস্ময়ের সাথে লক্ষ্য করেছি 4 দিনে সরকার এখনো পর্যন্ত দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি। তাই আমাদের আহ্বান থাকবে, এই জাতীয় গুরুত্বপূর্ণ বিষয়ে সরকার যেন তৎপর হয়। সেজন্য বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটি আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানাচ্ছি। সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন পাটোয়ারি বলেন, আজকালের মধ্যে ঘোষণাপত্রের বিষয়ে উদ্যোগ নিতে হবে সরকারকে। এ বিষয়ে কোনো টালবাহানা করলে কঠোর কর্মসূচিরও হুঁশিয়ারি দেন তিনি। সরকারকে আহ্বান জানাবো, আজকে বা কালকে অতি দ্রুত সময়ের মধ্যেই সরকার জনগণের সামনে কার্যত একটি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করুক, রাজনৈতিক দলগুলোকে ডাকুক এবং গণ অভ্যুত্থানের শক্তি যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাদের থেকে সরকারকে আহ্বান করুক। এ বিষয়ে সরকারকে উদ্যোগ নেওয়ার জন্য আমরা এখান থেকে আহ্বান জানাই। ঘোষণাপত্র প্রকাশকে সামনে রেখে গণপরিষদ নির্বাচনের সঙ্গেই জাতীয় সংসদ নির্বাচন হতে পারে বলে মত দেন তারা। সংবাদ সম্মেলন থেকে জানানো হয়, ঘোষণাপত্রের খসড়া চূড়ান্ত হলে সকল রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে পরবর্তী প্রক্রিয়ার দিকে এগোবেন তারা। বেলায়েত হোসেন, এখন, ঢাকা। আনুপাতিক ও আসন ভিত্তিক দুই মাধ্যম রেখে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান পরিবর্তনের দাবি গণঅভ্যুত্থানে অংশ নেয়া ছাত্র প্রতিনিধিদের। চাইলে গণপরিষদ পরবর্তীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নিতে পারবে, মত জাতীয় নাগরিক কমিটির। তবে বিএনপি বলছে, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া ঠিক হবে না যা জাতীয় নির্বাচনের সময়কে দীর্ঘায়িত করে। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ মনে করেন, দল মতের অংশগ্রহণ নিশ্চিত করেই সংবিধানের পরিবর্তন প্রক্রিয়া এগিয়ে নিতে হবে। গালিব ইবনে রিয়াজের প্রতিবেদন। ৭২-এর সংবিধান
মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে জন্ম নেওয়া স্বাধীন বাংলাদেশের পরিচালনার প্রথম ও প্রধান আইন। 1970 সালে জাতীয় ও প্রাদেশিক পরিষদে নির্বাচিতদের নিয়ে দেশ স্বাধীনের পর গঠিত হয় গণপরিষদ। লাখো শহীদের রক্তে ভেজা বাংলাদেশের সংবিধান প্রণয়নের দায়িত্ব পড়ে 406 জন সদস্যের ওপর, যার মধ্যে অধিকাংশ সদস্যই ছিলেন আওয়ামী লীগের। মাত্র 8 মাসে বাংলাদেশ পায় রাষ্ট্র পরিচালনার দলিল। দ্রুত সময়ে সম্পাদিত হওয়ায় বাহবা মিললেও বিরোধী মতের গুরুত্ব না দেওয়ার অভিযোগও আছে এই সংবিধান নিয়ে। 3 বছর যেতে না যেতেই আনা হয় বড় পরিবর্তন। সংসদীয় ব্যবস্থা বাদ দিয়ে আনা হয় বাকশাল তথা একদলীয় ব্যবস্থা। তখন থেকেই শুরু সংবিধানের কাটাছেঁড়া। এরপর যখন যে সরকার এসেছে নিজেদের মতো করে সংবিধানে পরিবর্তন এনেছে, আর এই সংবিধানে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিল সহ নানা সংশোধন এনে শেখ হাসিনা হয়ে ওঠেন কর্তৃত্ববাদী প্রধানমন্ত্রী, যার শেষ হয় 24-এর গণ অভ্যুত্থানে। পৃথিবীর দেশে দেশে সংবিধান প্রণয়নে গণপরিষদ গঠন নতুন কিছু নয়, তবে তার গঠন প্রক্রিয়া আলাদা হয়েছে দেশভেদে। এবারের গণ অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সংগঠনের শিক্ষার্থীরা চাইছেন আসন আর আনুপাতিক এই দুয়ের মিশ্রণে হোক গণপরিষদ নির্বাচন, যাদের ওপর সুনির্দিষ্ট দায়িত্ব থাকবে সংবিধান পরিবর্তনের। নতুন সংবিধান করার পদ্ধতি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। এটা আপনাকে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তথা গণপরিষদে যেতে হবে। এটাও সংসদ নির্বাচনের মতোই একটা নির্বাচন। ওখানে গিয়ে যারা নির্বাচিত প্রতিনিধি হবেন তারা হচ্ছে সংবিধান প্রণয়ন করবেন। বিভিন্ন দল যেভাবে সংসদ নির্বাচনে অংশ নেয় এখানেও তাই হবে। রাজনৈতিক দলের মধ্যে যারা আছে কিংবা আমরা সামনে কম্পিট করতে চাই, আমরাও থাকবো। আমরা একটা মিক্সড প্রপোজাল করেছি, মিক্সড করেন, কিছু আসন ভিত্তিক হোক, কিছু হোক এই আনুপাতিক ভিত্তিতে। এইভাবে করলে মিক্সড করলে তখন মোটামুটি সবার রিপ্রেজেন্টেশন থাকবে। আপনি একটাই নির্বাচন করবেন, সামনে যে নির্বাচনটা, এই নির্বাচনটাতে যারা নির্বাচিত হবে তারা গণপরিষদ গঠন করবে, তারাই দেশ পরিচালনা করবে। এবং গণপরিষদ তো আপনি তো 5 বছর যাবত শুধু সংবিধান প্রণয়ন করা হবে না, সংবিধান প্রণয়নের একটা সুনির্দিষ্ট ডেডলাইন থাকে। তবে প্রশ্ন উঠেছে, রাজনীতির মাঠে দিন দিন সংস্কারের চেয়ে সামনে চলে আসছে জাতীয় নির্বাচনের প্রসঙ্গটি। সেখানে দেশের বড় 2 দল বিএনপি জামাতের গণপরিষদ নির্বাচন নিয়ে ভাবনা কি? কোনো কিছুই বেশি লেন্দি প্রক্রিয়ায় যাওয়া যাবে না, কারণ যেহেতু জাতীয় আন্তর্জাতিকভাবে অনেক ষড়যন্ত্র ফেস করে আমরা আসছি। ছাত্ররা একটা প্রস্তাব করতেই পারে, কিন্তু সেই প্রস্তাবনা নিয়ে আলোচনা করে ঐক্যমতের ভিত্তি ছাড়া কোনো কিছু করা যাবে না। তবে আমি বুঝতে পারি না যে জাতীয় নির্বাচন যদি হয়, জনগণ যদি একটা ম্যান্ডেট দেয়, জনগণের ম্যান্ডেট নিতে আমাদের সমস্যাটা কোথায়? গণপরিষদ গঠন করার কথা বলা হলে সেটা রাজনৈতিক ঐক্যমত্য লাগবে। রাজনৈতিক ঐক্যমত্য ব্যতীত আসলে গণপরিষদ গঠনের এই বক্তব্যটা গ্রহণযোগ্য হবে না। নির্বাচন বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদের মতে, গণপরিষদ বা জাতীয় নির্বাচন যে কোনো প্রক্রিয়ায় সব দল মতের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যে নির্বাচনটা হবে সামনে, সেটা গণপরিষদ হিসেবে হতে পারে। গণপরিষদ হিসেবে হয়ে সংবিধানটা অ্যাপ্রুভ করার পরে এই পরিষদে আরেকটা আইন করে আবার পার্লামেন্ট হয়ে যেতে পারে, তাই না? এই পার্লামেন্ট হয়েই কিন্তু সংবিধান পাশ করতে হবে। সেই সংবিধানে হয়তো দ্বিকক্ষের কথা থাকবে, তখন দ্বিকক্ষের একটা নির্বাচন হওয়া লাগবে। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা দরকার, সুশাসন দরকার, সাম্য দরকার, ন্যায় বিচার দরকার। এটাকে সামনে রেখে যাই হয় তাই আমরা গ্রহণ করতে চাই। এখন দেখার অপেক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষায় জনমুখী সংবিধান পরিবর্তনের প্রশ্নে কি পদক্ষেপ নেয় রাজনৈতিক দলগুলো। গালিব ইবনে রিয়াজ, এখন, ঢাকা। ইনসাফ ও ন্যায়ভিত্তিক দেশ গড়তে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বিকল্প নেই বলে জানিয়েছেন দলের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে জেলা শাখার কর্মী সম্মেলনে তিনি কথা বলেন। সকাল থেকেই জেলার বিভিন্ন প্রান্ত থেকে দলে দলে কলেজ মাঠে জড়ো হতে থাকেন দলের নেতাকর্মীরা। লাখো কর্মী সমাগম ঘটে এই সম্মেলনে। সম্মেলনে সভাপতিত্ব করেন কুষ্টিয়া জেলা আমির মাওলানা আবুল হাশেম। সকাল 9টা থেকে শুভেচ্ছা বক্তব্য দেন বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। পরে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জামায়াতের আমির এবং তিনি বলেন, তাদের দল ক্ষমতায় আসলে পড়াশোনা শেষ করা সব শিক্ষার্থীর চাকরির ব্যবস্থা করা হবে। আর আমরা আমাদের ছাত্র সমাজকে কথা দিচ্ছি, এমন শিক্ষা তোমাদের হাতে ইনশাল্লাহ তুলে দেওয়া হবে যে তোমরা একটা বেহুদা কাগজের টুকরা সার্টিফিকেট নিয়ে এই দুয়ারে ওই দুয়ারে আর দৌড়াদৌড়ি করা তোমাদের লাগবে না। তোমাদের শিক্ষার পাঠ চুকে আসার সাথে সাথে কাগজের টুকরা আর তোমাদের ন্যায্য পাওনা, তোমাদের চাকরি বা কাজ তোমাদের হাতে উঠে যাবে ইনশাআল্লাহ। প্রত্যেকটি
যুবকদের হাতকে আমরা দেশ গড়ার কারিগরের হাত হিসাবে তৈরি করতে চাই। এরকম একটা জাতি যখন তৈরি হবে, ইনশাআল্লাহ এই দেশের মানুষ আর বিশ্বে চাকরির জন্য যাবে না। যেভাবে 1757 সালের আগে বিশ্বের মানুষ এই দেশে আসতো রুজি রোজগার চাকরি করার জন্য, এই দেশটা আবার তার সেই গৌরব ফিরে পাবে ইনশাআল্লাহ। বিগত সরকারের আমলে সড়ক দুর্ঘটনায় হতাহতের প্রকৃত চিত্র তুলে ধরা যায়নি, বরং সংখ্যা কমাতে চাপ দেয়া হতো বলে অভিযোগ করেছে যাত্রী কল্যাণ সমিতি। 2024 সালে সড়ক দুর্ঘটনার চিত্র তুলে ধরে সংবাদ সম্মেলন করে সংগঠনটি। তাদের দেয়া তথ্যে গেল বছর 6,000-এর বেশি দুর্ঘটনায় 8,500 মানুষ প্রাণ হারিয়েছেন আর আহত হয়েছেন 12,500। বছর শেষে বেশ কয়েকটি দুর্ঘটনার কথা তুলে ধরে ঘন কুয়াশায় সড়কে স্পিড লাইট দেওয়ার তাগিদ দেয় যাত্রী কল্যাণ সমিতি। মেহেরিন অ্যানির প্রতিবেদন। দেশের সড়ক মহাসড়কগুলো এখন ভয়াবহ মৃত্যুফাত। মাস গড়ালেই সড়কে প্রাণহানির গ্রাফ ঊর্ধ্বমুখী। নতুন বছরের শুরুতেই ঘন কুয়াশায় ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে সিরাজদি খান ও শ্রীনগরে পৃথক সড়ক দুর্ঘটনায় 4 জন নিহত ও আহত হয়েছেন কমপক্ষে 10 জন। আবার গেল ডিসেম্বরে ঢাকা মাওয়া টোল প্লাজায় দ্রুতগতির বাসের ধাক্কায় দাঁড়িয়ে থাকা 3টি গাড়ি দুমড়ে মুচড়ে যায়, প্রাণ হারায় 6 জন। অন্যদিকে অটোরিকশার দৌরাত্মে প্রতিদিনই ঘটছে ছোট বড় দুর্ঘটনা, ঘটছে প্রাণহানিও। 2024 সালে শুধু সড়কে দুর্ঘটনার সংখ্যা 6,359, যাতে নিহত হয়েছে 8,543 জন এবং আহত হয়েছে 12,608 জন। এমন তথ্যই তুলে ধরেছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। সাংবাদিক বন্ধুগণ, সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতির 2024 সালের বার্ষিক সড়ক দুর্ঘটনার প্রতিবেদন নিয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য দেয় সংগঠনটি। যাত্রী কল্যাণ সমিতির তথ্য মতে 10 বছরে মোটরসাইকেল বেড়েছে 5 গুণ। নতুন সংযোজন হয়েছে 60,000 ব্যাটারি চালিত রিকশা, যা সড়ক মহাসড়কে অবাধে চলাচলের কারণে সড়ক দুর্ঘটনা ও প্রাণহানি বাড়াচ্ছে। বিদায়ী 2024 সালে 6,359টি সড়ক দুর্ঘটনায় 8,543 জন নিহত হয়েছে, 12,608 জন আহত হয়েছে। অপরিকল্পিতভাবে এসব ছোট ছোট যানবাহন অবাধে বৃদ্ধির কারণে সড়কের দুর্ঘটনা ও প্রাণহানি ক্ষয়ক্ষতি বাড়ছে। বিগত সরকারের সময়ে দুর্ঘটনার প্রকৃত চিত্র তুলে ধরা হয়নি এবং দুর্ঘটনার সংখ্যা কমাতে চাপ প্রয়োগ করা হয়েছে বলে অভিযোগ যাত্রী কল্যাণের। সংগঠনটি বলছে 2023 সালের তুলনায় 2024 সালে সড়কে বেড়েছে দুর্ঘটনা, সাথে বেড়েছে প্রাণহানিও। সড়ক সুশাসন এবং জবাবদিহিতা না থাকায় সড়কে কাঠামোগত হত্যাকাণ্ড চলছে বলে দাবি করা হয়। ছোট যানবাহনের সংখ্যা হঠাৎ করে বৃদ্ধি পাওয়া এবং এইসব যানবাহন সড়ক মহাসড়কে অবাধে চলাচলের কারণে ফিডার রোডে 7.31%, জাতীয় মহাসড়কে 0.81%। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা কমাতে ডিজিটাল স্পিড লাইন এবং সড়ক নিরাপত্তার বিষয়কে বিশেষ গুরুত্ব দেওয়ার দাবি জানায় সংগঠনটি। আমাদেরকে ডিজিটাল স্পিড লিমিট ব্যবহার করে আমরা যদি গতি নিয়ন্ত্রণে আনতে পারি, তাহলে এই ঘন কুয়াশা থেকে আমরা প্রাণহানি এবং আমাদের জীবনগুলো রক্ষা করতে পারি। মেহেরিন অ্যানি, এখন, ঢাকা। এখন দুপুরের সময় হলো ছোট্ট একটা বিরতি নেবার। ফিরছি একটু পর, সাথেই থাকুন। বিরতির পর ফিরে এলাম। দেখছেন এখন দুপুর। মুরগি ও ডিমের বাজার অস্থিতিশীল করে বছরে 6,000 কোটি টাকা হাতিয়ে নিচ্ছে কর্পোরেট কোম্পানিগুলো। এবার এমন অভিযোগ তুলল পোল্ট্রি অ্যাসোসিয়েশন। প্রান্তিক খামারিদের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত সহ সিন্ডিকেট ভাঙার দাবি জানান তারা। রমজানকে সামনে রেখে রাজধানীতে 12ই জানুয়ারি থেকে স্মার্ট বাজারের মাধ্যমে ন্যায্য মূল্যে পণ্য বিক্রির ঘোষণাও দিয়েছে সংগঠনটি। বর্তমানে বাজারে ডিমের হালি 40 থেকে 45 টাকা, ব্রয়লার মুরগি 200 থেকে 210 টাকা আর সোনালী মুরগি 300 থেকে 320 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। গত সেপ্টেম্বরে ডিম ও মুরগির বাজার অস্থির হয়ে পড়ে। বাজার নিয়ন্ত্রণে 16 সেপ্টেম্বর ফার্মের মুরগির ডিমের দাম ডজন 142 টাকা, ব্রয়লার মুরগির 180 টাকা নির্ধারণ করে দেয় সরকার। প্রতিদিন দেশে 4 কোটি ডিমের চাহিদার বিপরীতে উৎপাদন হয় 5 কোটি। এরপরও ডিমের দাম নিয়ে বিভিন্ন সময়ে বাজারে অস্থিতিশীলতা দেখা দেয়। এজন্য পোল্ট্রি অ্যাসোসিয়েশন বারবার কর্পোরেট কোম্পানিগুলোকে দায়ী করে আসছে।
দেশের প্রান্তিক খামারিদের উৎপাদিত পণ্যের ন্যায্য দাম নিশ্চিতের পাশাপাশি কর্পোরেট সিন্ডিকেট বন্ধ করা সহ 10 দফা দাবি জানিয়ে আসছে তারা। এসব দাবি পূরণ না হলে 1 জানুয়ারি থেকে খামারের ডিম ও মুরগির উৎপাদন বন্ধের হুঁশিয়ারিও দেওয়া হয়েছিল। মুরগির দাম 10 টাকা বেড়ে গেছে। সেই দাবির ধারাবাহিকতায় শনিবার সকালে পোল্ট্রি শিল্পের অস্থিরতা ও 10 দফা দাবি নিয়ে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলন করে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। প্রশ্ন করেন, আমরা প্রশ্নের সংবাদ সম্মেলনে সংগঠনটির সভাপতি আবারও অভিযোগ করেন, পোল্ট্রির বাজারে অস্থিরতার জন্য কর্পোরেট কোম্পানিগুলো দায়ী। ফিড ও ব্রিড কোম্পানির দিকে ইঙ্গিত করে বলেন, বছরে কোম্পানিগুলো অতিরিক্ত 6,000 কোটি টাকা মুনাফা করছে। আমরা মুরগির বাচ্চা পাচ্ছি না এবং একটা মুরগির বাচ্চার উৎপাদন খরচ 28 থেকে 30 টাকা। এখনো একটি লেয়ার মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 70 থেকে 80 টাকায়। এই তথ্যগুলো সরকার হাতিয়ে দেখা উচিত, কারণ এই বড় বড় কর্পোরেট গ্রুপদের লাগাম টানতেই হবে। আর যদি আপনারা লাগাম টানতে না পারেন, আমরা প্রান্তিক খামারেরা যদি মুখ ফিরিয়ে নেই, তবে কিন্তু বাংলাদেশে আবার সেই কর্পোরেট গ্রুপদের উপরে আপনাদের নির্ভর করতে হবে। সংবাদ সম্মেলনে সরকারের তরফ থেকেও পর্যাপ্ত সহযোগিতা না মেলার অভিযোগ করা হয়। এখনই লাগাম টানা না গেলে ভবিষ্যতে মুরগি ও ডিমের দাম ক্রেতাদের নাগালের বাইরে চলে যাওয়ার আশঙ্কা তাদের। সরকারি উদ্যোগে পোল্ট্রি, ফিড মিল এবং মুরগির হ্যাচারি স্থাপন করতে হবে। 8 বিভাগে 8টি ফিড মিল এবং 8টি হ্যাচারি। খামারিদের উৎপাদন বাড়াতে সহায়তা করতে হবে, যাতে জামানতবিহীন ঋণ ও ভর্তুকি সুবিধা ব্যবস্থা চালু করতে হয় জরুরি। কর্পোরেট কোম্পানির আধিপত্যের বিরুদ্ধে প্রান্তিক খামারিদের আলাদা বাজার ব্যবস্থা গড়ে তুলতে হবে, যাতে তারা তাদের উৎপাদিত পণ্য সরাসরি বাজারে সরবরাহ করতে পারে। রমজানকে সামনে রেখে আগামী 12 জানুয়ারি থেকে রাজধানীর 100টি পয়েন্টে পোল্ট্রি ও কৃষিজাত পণ্য বিক্রি করবে পোল্ট্রি অ্যাসোসিয়েশন। প্রাথমিকভাবে 20টি পয়েন্ট দিয়ে শুরু হবে এই কার্যক্রম। দেবরাজ দেব, এখন, ঢাকা। সপ্তাহ ব্যবধানে সরু চালের দাম বেড়েছে কেজিতে 6 টাকা। আমনের ভরা মৌসুম ও আমদানি বাড়ার পরও চট্টগ্রামের পাহাড়তলি বাজারে এমন পরিস্থিতি। পাইকার এবং আড়তদারদের অভিযোগ, কৃষকদের কাছে বেশি দামে ধান সংগ্রহ করে বাজারে চালের দাম বাড়াচ্ছেন মিল মালিক ও উত্তরবঙ্গের চাল ব্যবসায়ীরা। পাশাপাশি লাইসেন্সবিহীন মজুতদারদেরও দুষছেন তারা। কাজী মাহফুজের প্রতিবেদন। সপ্তাহখানেক আগেও চট্টগ্রামের পাহাড়তলির পাইকারি বাজারে সরু চাল বিক্রি হচ্ছিল বস্তা প্রতি ৩,৬০০ টাকা, যা এখন বাজারে ৩৯০০ টাকায়। সপ্তাহ ব্যবধানে কেজিতে ৬ টাকা পর্যন্ত বেড়েছে এই চালের দাম। একই অবস্থা মোটা এবং মাঝারি চালেও। মোটা চাল বস্তা প্রতি ১০০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২,৪০০ টাকা, আর মাঝারি চাল মিনিকেট, পাইজাম, স্বর্ণা সেদ্ধ বস্তা প্রতি বেড়েছে ২০০ টাকা পর্যন্ত। বেশি দাম বাড়ছে যে আপনার মিডিয়াম গোছের চালের দাম, যারা মধ্যবর্তী চালের দাম বেশি বাড়ছে। সরকারের রেট থেকে মার্কেটের দাম বেশি, ওই জন্য সরকারও টার্গেট ফেল করছে, কিনতেছে না। একদিকে আমন ধানের ভরা মৌসুম, অন্যদিকে সরবরাহ বেড়েছে। এমন অবস্থায় চালের দাম কমার কথা থাকলেও উল্টো চিত্র বাজারে। ব্যবসায়ীরা বলছেন, বড় বড় মিল মালিকরা কৃষকদের কাছ থেকে বেশি দামে ধান সংগ্রহ করার অজুহাত দেখিয়ে চালের দাম বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি লাইসেন্সবিহীন মজুতদারদেরও দুষছেন তারা। প্রশ্ন তুলছেন আমদানি করা চালের মান নিয়েও। মিলালাকে যখন আমরা প্রশ্ন করি, তারা বলে যে ধানের দাম বেশি। তো আমিও দেখছি যে ধানের দাম 900 টাকাতে বাড়তে 1700-1800 টাকা হয়ে গেছে। তো ধানের দাম যেহেতু বাড়ছে, অটোমেটিক চাউলের দাম বাড়বে। তো ওই জায়গাতে একটা বিশাল সিন্ডিকেট তৈরি হয়েছে। এই সিন্ডিকেটের কারণে আমাদের এই সমস্যাটা সবচেয়ে বড় সমস্যা দাঁড়াচ্ছে এখানে। বাজারে পর্যাপ্ত সরবরাহ থাকার পরও ঊর্ধ্বমুখী চালের বাজার নিয়ন্ত্রণ করতে হলে উত্তরবঙ্গের ধান চাল ব্যবসায়ী ও মধ্যস্বত্বভোগীদের তদারকির আওতায় আনার কথা বলছেন ব্যবসায়ীরা। কাজী মাহফুজ, এখন, চট্টগ্রাম। নাম ছাড়া আর কিছু অবশিষ্ট নেই সিলেটের ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারে। গেল কয়েক মাসে লুট হয়েছে শত কোটি টাকার সম্পদ। পুরো এলাকা তছনছ করে মাটি খুঁড়ে লুট করা হয়েছে কোটি টাকার পাথর। অনেকের দাবি থাকলেও বাংকারটি সংরক্ষণের কোনো যৌক্তিকতা দেখছেন না রেলের মহাপরিচালক। এ অবস্থায় জায়গাটি বেসরকারি খাতে ব্যবহার করা যায় কিনা তা নিয়েও ভাবছে কর্তৃপক্ষ। গুলজার আহমেদের প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল।
সিলেটের জনপ্রিয় পর্যটন স্পট সাদা পাথরের পাশেই ভোলাগঞ্জ ছাতক রূপলাইনের লোডিং স্টেশন। প্রায় ৩৫৯ একর জমি, অবকাঠামো সহ রেলের নানান স্থাপনা ও যন্ত্রপাতি থাকলেও এখন কিছুরই অস্তিত্ব নেই। গেল কয়েক মাসে প্রশাসনের অনুপস্থিতিতে এখানে চলে অবৈধভাবে পাথর তোলার মহাযজ্ঞ। এতে জায়গাটি পরিণত হয়েছে পরিত্যক্ত বিরান ভূমিতে। শনিবার এলাকাটি পরিদর্শনে গিয়ে হতাশা প্রকাশ করেন রেলের মহাপরিচালক। আমরা এই পরিস্থিতি আসলে এককভাবে আমার এই শুধুমাত্র নিরাপত্তা বাহিনীতে আসলে সম্ভব না। এটা যৌথ বাহিনী, যদি এটা আমাদের আরএনবি, পুলিশ, র্যাব বা বিজিবি এদের যৌথভাবে যদি এটা উদ্যোগ নেওয়া সম্ভব হতো তাহলে হয়তো এটা আমরা রক্ষা করতে পারতাম। শত কোটি টাকার সম্পদ লুট হলেও সীমিত জনবল দিয়ে নিরাপত্তা নিশ্চিত সম্ভব না বলছেন সংশ্লিষ্টরা। প্রতি মাসে সরকারি অর্থ অপচয় না করে বাংকারটি অন্য কোনো খাতে ব্যবহারের পরামর্শ রেল মন্ত্রণালয়ের সংযুক্ত ছাত্র প্রতিনিধিদের। আমরা প্রস্তাবনা দিয়েছি যে এটা যেন এমন একটা পার্টিকে দেওয়া যারা এটা জায়গাটা রক্ষণাবেক্ষণ করবে এবং এখানে একটা টুরিস্ট স্পট হিসেবে তৈরি করবে। রেলের মহাপরিচালক জানান, সরকারের অর্থ অপচয় না করে পরিত্যক্ত এ জায়গায় বেসরকারি বিনিয়োগকারী দিয়ে রক্ষা করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে। যে উদ্দেশ্যে করা হয়েছিল সেই ফাংশন তো আর করা যাচ্ছে না, এটা পুনরুদ্ধার করা যাচ্ছে না। কারণ আপনি জানেন যে রোপওয়ে আমাদের অনেক জায়গাতেই পিলারগুলা কাত হয়ে গেছে, এখন আর এখানে পাথর সেই রকম নাই। কাজে আমাদের এই রূপে পরিচালনার আর কোনো আমাদের এটা কোনো আমাদের আর উদ্যোগ এটা সঠিক হবে না, কারণ হচ্ছে এটা ফিজিবল না এখন আর। রেলওয়ের প্রায় ৩৫৯ একর জায়গায় লুটপাটের ফলে দীর্ঘদিন ধরে পরিত্যক্ত রয়েছে দেশের একমাত্র রজ্জুপথ ভোলাগঞ্জ ছাতক রূপওয়ে। গুলজার আহমেদ, এখন ভোলাগঞ্জ সিলেট। ৩১ জানুয়ারি জুবায়েরপন্থীদের প্রথম পর্বের ইজতেমা অনুষ্ঠিত হবে জানিয়েছেন হেফাজত নেতা মামুনুল হক। এছাড়া সম্প্রতি তাবলিগ জামায়াতের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও বিচারের দাবিতে ১০ জানুয়ারি সারা দেশে বিক্ষোভেরও ঘোষণা দেওয়া হয়েছে। দুপুরে কাকরাইল মসজিদে এক সংবাদ সম্মেলনে কর্মসূচির ঘোষণা দেন মাওলানা নাজমুল হাসান কাশেমি। এ সময় তিনি বলেন, হত্যাকাণ্ডে জড়িত ও নির্দেশদাতাদের ধরতে সরকার গড়িমসি করছে। এ সময় সাদপন্থীদের কর্মকাণ্ডের জন্য তাদের নিষিদ্ধের দাবি তোলা হয়। সরকার কার্যকর পদক্ষেপ না নিলে ২৫ জানুয়ারির সম্মেলন থেকে পরবর্তী পদক্ষেপ ঘোষণা করবে বলেও জানান মাওলানা নাজমুল হাসান। একই দাবিতে ২৫ জানুয়ারি সমাবেশেরও ঘোষণা দিয়েছে জুবায়ের অনুসারীরা। এই নৃশংস হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দায়েরকৃত মামলার যথাযথ নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে অনতিবিলম্বে বিচার করার জোর দাবি জানাচ্ছি। এই দাবি আদায়ের লক্ষ্যে আগামী ১০ জানুয়ারি শুক্রবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হলো। ৩১ জানুয়ারি থেকে প্রথম পর্বের ইজতেমা হচ্ছে ইনশাআল্লাহ। সেই বিষয়ে কোনো ধরনের বাধা নেই। তার কার্যক্রম ইনশাআল্লাহ প্রস্তুতি চলছে এবং আরো পুরোদমে শুরু হয়ে যাবে। আর একটা বিরতির সময় হলো এখন দুপুরে। ফিরছি একটু পর, সাথেই থাকুন। আবারও স্বাগত বিরতির পর। দেখছেন এখন দুপুর। পূর্বাঞ্চলে চলছে ২৯তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। ছুটির দিনে ভিড় বেড়েছে মেলায়। সেখানকার সবশেষ অবস্থা জানাতে যুক্ত হয়েছেন সহকর্মী শারমিন পুতুল। আজ শীত কিছুটা কমেছে, রোদের দেখাও মিলেছে। মেলায় ক্রেতা এবং দর্শনার্থীদের ভিড় কেমন বেড়েছে এবং দাম নিয়ে যারা দর্শনার্থী এবং ক্রেতা রয়েছে তাদের কোনো অভিযোগ আছে কিনা? আবির, আজ বেশ কয়েকদিন পরেই সূর্যের দেখা মিলেছে। সকাল থেকে আমি বাণিজ্য মেলায় ছিলাম। সকালে কিছুটা দর্শনার্থী কম ছিল, তো বেলাবারের সাথে সাথে অল্প কিছু মানুষজন বেড়েছে। তবে যতটা বাড়ার কথা ছিল তেমন কিন্তু দেখা যায়নি লোকজনকে। তবে আশা করা হচ্ছে হয়তো বিকেলের দিকে কিন্তু সন্ধ্যার দিকে আরেকটু বাড়তে পারে। আর দরদাম নিয়ে যেটা বলেছিলেন, যে দরদাম নিয়ে এবার প্রতিবারই কিন্তু ক্রেতাদের এবং বিক্রেতাদের অনুযোগ থাকে এবার দাম একটু বাড়া নিয়ে। এবারও ক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন যে এবার স্টলে কালেকশনগুলো তুলনামূলক একটু কম রয়েছে এবং একটু দামটা একটু বেশি। তবে
বিক্রেতারা বলছেন যে তাদের এই যে মূল্যস্ফীতি বলেন সবকিছু মিলিয়ে এবং বিদেশি যারা রয়েছে স্টল যারা দিয়েছেন তাদের দাবি যে তাদের একটা খরচ রয়েছে, সেই খরচ ওঠাতে কিছুটা পোষানোর জন্য কিন্তু একটু দাম রাখতে হচ্ছে। আবার কিছু কিছু ক্ষেত্রে যেমন কিছু দোকানের একটু দাম রিজনেবল রয়েছে বলে অনেকে বলছেন। তবে এই যে বিদেশি যে শালের যে দোকানগুলো রয়েছে কাশ্মীরি শাল তারা সেগুলো কিন্তু ক্রেতারা বেশ পছন্দ করছেন নেওয়ার জন্য। এছাড়াও বলবো যে বিভিন্ন যে স্কার্ফ রয়েছে, বোরকা রয়েছে, সেগুলোও কিন্তু ক্রেতারা বেশ আনন্দ নিয়েই কিনছেন। তবে বলছেন যে দামের ক্ষেত্রে একটু তুলনামূলক অন্যান্য বারের তুলনায় এবার একটু দাম বেশি রয়েছে। এছাড়া যে ব্লেজারের যে দোকানগুলো ছিল শীতে পোশাকের, সেগুলোতেও কিন্তু তুলনামূলক গতবার যেখানে 1200 টাকায় পাওয়া যেত এবার কিন্তু তা মূল্য ছাড়েই সেগুলো 1800 টাকায় বিক্রি হচ্ছে, 1800 থেকে প্রায় 6000 টাকার মতো বিক্রি করছে। এছাড়া দেখছি যে মাথার যে হিজাব রয়েছে, স্কার্ফ রয়েছে মেয়েদের, সেগুলোরও কিন্তু তুলনামূলক এখানে যে স্কার্ফগুলোর দাম আগে 250 থেকে 300 ছিল সেগুলো কিন্তু এবার 500 থেকে 600 এরকম করে বিক্রি করছে। তো সেই জায়গা থেকে ক্রেতাদের একটু অভিযোগ রয়েছে দাম নিয়ে। তবে মান নিয়েও কিন্তু একটু প্রশ্ন রয়েছে যে এখানে গতবারে এর আগের প্রতি বছর যে ধরনের মান আসে তার তুলনায় একটু কম মানের রয়েছে। তবে ধারণা করতে হবে বেচা বিক্রির ক্ষেত্রে বলবো যে এখনো তো মেলা শুরু হয়েছে কেবল, বিক্রেতা যারা রয়েছেন তারা আশা করছেন যে সামনে তো আরো সময় রয়েছে, হয়তোবা সেই সময় একটু বেচাকেনা আরো বিক্রি হবে এবং লাভের মুখ তারা দেখতে পারবে। আবির, এই ছিল আমার কাছে। পূর্বাঞ্চলে চলছে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা, তারই সবশেষ জানছিলাম। জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রাপ্ত অভিনেত্রী অঞ্জনা রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন দীর্ঘদিনের সহকর্মীরা। দুপুরে তার মরদেহ বিএফডিসিতে নেওয়া হয়। শুক্রবার দিবাগত রাত 1:10 রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার জানাজা বাদ জোহর বিএফডিসিতে অনুষ্ঠিত হয়। অঞ্জনার মৃত্যুর খবরে রাতেই হাসপাতালে আসেন তার সহকর্মী ও শুভানুধ্যায়ীরা। গত কয়েকদিন ধরে অসুস্থ ছিলেন একসময়ের বড় পর্দার নায়িকা অঞ্জনা রহমান। অবস্থার অবনতি হলে গত বুধবার রাতে তাকে নিয়ে আসা হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে। নায়িকা অঞ্জনা চলচ্চিত্রের পাশাপাশি আন্তর্জাতিক অঙ্গনেও সুপরিচিত মুখ ছিলেন। নৃত্যশিল্পী থেকে নায়িকা হয়ে সর্বাধিক যৌথ প্রযোজনা ও বিদেশি সিনেমায় অভিনয় করেছেন এই গুণী শিল্পী। শিল্পী সমিতিতে উনি অনেকবার ছিলেন এবং শিল্পী সমিতিতে যত দিন ছিলেন কোনো মিটিংয়ে তাকে পাওয়া যায়নি, এরকম মিটিং আপনি খুঁজে পাবেন না। মানে উনি যে কোনো জিনিস যদি যে দরকার হবে, উনি একটা মনে করেন শাবানা আপু থেকে আরম্ভ করে বা সিনিয়র শাবনাম আপু থেকে আরম্ভ করে উনি একজন সাধারণ আদনান ছোট জুনিয়র শিল্পীর সাথে একই আচরণ করতেন। এটা ওনার কাছ থেকে শেখার। অঞ্জনাদি শিল্পীতে একজন খুবই রিফাইন একজন শিল্পী ছিলেন, আর এত ভালো মনের একটা মানুষ ছিলেন, হাস্য উজ্জ্বল সবসময়। তিনি এমন একজন মানুষ ছিল যে ওনার সঙ্গে যদি কেউ 5 মিনিট আগে খারাপ ব্যবহার করেন বা উনি কষ্ট পায় 10 মিনিট পরে তিনি ভুলে যেতেন। আপুকে আমার ফ্যামিলি মেম্বার মানে ফিল্মের যে সে হিরোইন বা সে নায়িকা একজন কিংবদন্তি সেটা সে ফিলই করতে দিত না। এতটা বেশি ভালোবাসা, সপ্তাহে একদিন হলেও সে ফোন দিত। সময় হলো আরও একটি বিরতির। ফিরছি কিছুক্ষণের মধ্যে, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। দেখছেন এখন দুপুর। তীব্র শীত, তুষারপাত আর ভারী বৃষ্টিতে বিপর্যস্ত মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব। শীতের বিরূপ প্রভাব পড়তে শুরু করেছে দক্ষিণ ও পূর্ব এশিয়ায়। ভারতের নয়াদিল্লিতে ঘন কুয়াশার কারণে বাড়ছে বিলম্বিত ফ্লাইটের সংখ্যা, বিঘ্নিত হচ্ছে রেল পরিষেবাও। পাকিস্তানের লাহোর ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় তীব্র শীতের মধ্যেই ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। শীতকালীন ঝড় ও শৈত্যপ্রবাহের কবলে পড়ার শঙ্কায় আছে যুক্তরাষ্ট্র। সতীর্থ কর্মকারের প্রতিবেদন। মরুভূমিতে তুষারপাত শুনতে অবিশ্বাস্য মনে হলেও গেল নভেম্বরে প্রথমবারের মতো বিরল এই দৃশ্য দেখেছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের বাসিন্দারা। গালফ নিউজের প্রতিবেদন বলছে, শীতকালীন ছুটির এই মৌসুমে দেশটির উত্তরাঞ্চলের তাপমাত্রা আরও নেমে যেতে পারে। তাবুক, আল জোফ ও উত্তর সীমান্তে তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। এক্স বার্তায় সৌদির আবহাওয়া দপ্তর আরও পূর্বাভাস দিয়েছে, মক্কা, মদিনা, হাইল, আল কাশিম, রিয়াদ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টির পাশাপাশি ধুলার ঝড়ের আশঙ্কা করা হচ্ছে।
শীতের কারণে বিপর্যস্ত ভারতের রাজধানী নয়াদিল্লির বিমান পরিষেবা। শুক্রবার ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় 4 শতাধিক বিমান ছাড়তে দেরি হওয়ার পর শনিবার সকালেও অন্তত 50টি ফ্লাইট বিলম্বিত হয়েছে। টাইমস অব ইন্ডিয়া জানাচ্ছে, শনিবার সকালে সাময়িক সময়ের জন্য স্থগিত রাখা হয় ইন্ডিগো এয়ারলাইন্সের বেশ কয়েকটি ফ্লাইট। এছাড়া অবতরণের সময়ও ঝক্কি পোহাতে হয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষকে। প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া জানায়, কুয়াশার কারণে ফ্লাইট বিলম্বের একই চিত্র ছিল শ্রীনগর বিমানবন্দরে। ভারতের জম্মু কাশ্মীর ও লাদাখে ভারী তুষারপাতের পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া দপ্তর। পূর্বাঞ্চলীয় এলাকাগুলোতে তাপমাত্রা 6 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করতে পারে। এছাড়া উত্তরপ্রদেশ, আসাম, মেঘালয়, তেলেঙ্গানা ও কর্ণাটকে শীত বাড়ার পূর্বাভাস দিচ্ছে আবহাওয়া অফিস। উত্তর ভারতে কুয়াশার কারণে অর্ধ শতাধিক ট্রেন বিলম্বিত হয়েছে বলে জানাচ্ছে রেলওয়ে বিভাগ। শীতের তাণ্ডব চলছে পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া ও পেশোয়ারে। আগামী 6 জানুয়ারি পর্যন্ত প্রাথমিক ও মাধ্যমিক স্কুল বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। পাকিস্তান অবজারভার বলছে, চলতি সপ্তাহে দেশটিতে বাতাসের আর্দ্রতা 94% পৌঁছাতে পারে। লাহোরের তাপমাত্রা নেমে আসতে পারে 9 ডিগ্রি সেলসিয়াসেরও নিচে। একদিকে কুয়াশা, আরেকদিকে স্মগ এফেক্টের কারণে গেল ডিসেম্বর থেকে এই অঞ্চলের বায়ুমান নিয়ে উদ্বেগে আছেন স্থানীয়রা। এছাড়া লাহোর ও পাঞ্জাবের কয়েকটি এলাকায় তীব্র শীতের মধ্যেই আগামী 6 জানুয়ারি পর্যন্ত ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে কানাডা আর যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে আসছে এই দশকের সবচেয়ে ভয়াবহ শীতকালীন ঝড়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব। বিপিএলের খবর। 4 দিনের 8 ম্যাচের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। বিপিএল এবার পা রাখছে চায়ের দেশ সিলেটে। ঢাকা পর্ব শেষে ব্যাটে বলে এগিয়ে কারা, কেমন হলো এবারের বিপিএলের শুরুটা, বিস্তারিত জানাচ্ছেন ফারহান ইসলাম। প্রত্যাশার ডালপালা মেলে শুরু হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের একাদশ আসর। 4 ম্যাচ জিতে হয়েছে মোট 8 ম্যাচ। অংশ নেওয়া 7 দলের মধ্যে সিলেট ছাড়া সব দলই খেলেছে অন্তত 2টি করে ম্যাচ। 4 ম্যাচের পর শেষ হয়েছে ঢাকার প্রথম পর্ব। অসাধারণ সৌন্দর্যে মণ্ডিত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম প্রস্তুত এবার বিপিএলের উন্মাদনার জন্য। বিপিএলের ঢাকা পর্বে টিকিট নিয়ে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে দর্শকদের মাঝে উত্তেজনা ছিল চরমে। ম্যাচ টিকিটের জন্য ভাঙচুর, অগ্নিসংযোগ সবই করেছে বিক্ষুব্ধ সমর্থকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে হস্তক্ষেপ করতে হয়েছে আইন শৃঙ্খলা বাহিনীকেও। অপ্রত্যাশিত হলেও দর্শকদের এমন ভালোবাসা নিশ্চয়ই ক্রিকেটের জন্য সুখবরই। বিপিএলে দর্শকদের আক্ষেপ থাকে রানের। মিরপুরে রান খরা প্রশ্নবিদ্ধ করে পিচের মান নিয়ে। তবে 11তম আসরে ব্যতিক্রম বিপিএল। 8 ম্যাচের 3টিতেই 296 স্কোর দেখেছে দর্শকরা। 7টিতেই ছিল 196 স্কোর। 3 ইনিংসে 146 রান করে ব্যাটারদের তালিকায় সবার উপরে রাজশাহীর আনামুল বিজয়। 141 রান করে তালিকার 2-এ থিসারা পেরেরা। 2 ম্যাচে 141 রান করে 3 নম্বরে চিটাগং কিংসের সেঞ্চুরিয়ান ওসমান খান। 3 ম্যাচে 12 উইকেট নিয়ে সবার উপরে তাসকিন আহমেদ। 7 উইকেট নিয়ে তালিকার 2য় স্থানে রংপুরের খুশদিল শাহ। 6 উইকেট নিয়ে 3 নম্বরে লোকাল স্পিডগান নাহিদ রানা। ঢাকা পর্বটা সবচেয়ে ভালো কেটেছে রংপুর রাইডার্সের। 3 ম্যাচে 3 জয় নিয়ে পয়েন্ট টেবিলে সবার উপরে রংপুর। 2 ম্যাচে 2 জয় নিয়ে টেবিলের 2-এ খুলনা। 2 ম্যাচে 1 জয় ও 1 পরাজয়ে টেবিলের 3 ও 4 নম্বরে যথাক্রমে চিটাগং কিংস ও ফরচুন বরিশাল। 3 ম্যাচে 1 জয়ে তালিকার 5-এ দুর্বার রাজশাহী। 3 ম্যাচে 3 পরাজয়ে তালিকার তলানিতে ঢাকা। একটিমাত্র ম্যাচ খেলে হেরে সবার শেষে সিলেট স্ট্রাইকার্স। এবার নয়নাভিরাম চায়ের দেশে পর্দা উঠবে বিপিএলের 2য় পর্বের। 6 জানুয়ারি 1:30টায় প্রথম ম্যাচে সিলেটের মুখোমুখি হবে রংপুর। একই দিনে সন্ধ্যা 6:30টায় দ্বিতীয় ম্যাচে লড়বে দুর্বার রাজশাহী ও ফরচুন বরিশাল। ফারহান ইসান, এখন দুপুর শেষ করার আগে শিরোনামগুলো আরও একবার। আপনারা মানুষের কাছে যাবেন, মানুষের কথা শুনবেন, তারা কি বলতে চায়। জুলাই ঘোষণাপত্রের দাবিতে 6 থেকে 11 জানুয়ারি দেশব্যাপী গণসংযোগ। দৃশ্যমান উদ্যোগ নেই সরকারের, অভিযোগ বৈষম্য বিরোধীদের। অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু নিজ উদ্যোগে এই দায়িত্ব নেয়, বৈষম্য ছাত্র আন্দোলন তার ঘোষণা করা থেকে বিরত থাকে। গণপরিষদ করে সংবিধান সংশোধন নাকি নির্বাচন, এ নিয়ে কাটছে না মতভেদ। কোন ইস্যুতে জাতীয় নির্বাচনে দেরি চায় না বিএনপি। সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা কমাতে চাপ দেয় বিগত সরকার, অভিযোগ যাত্রী কল্যাণের। ঘন কুয়াশায় সড়কে স্পিড লাইট দেওয়ার তাগিদ।
এবং মুরগি ডিমের বাজার অস্থিতিশীল করে বছরে 6,000 কোটি টাকা হাতিয়ে নেবার অভিযোগ কর্পোরেটদের বিরুদ্ধে। সরবরাহ স্বাভাবিকেও চালের দাম চড়া। এ ছিল এখন দুপুর। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন এখন.tv। এছাড়াও ফেসবুকে দেখুন facebook.com/tvtor এখন, আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।